19 ফেব্রুয়ারি 2024 উত্তরপ্রদেশের মিরুটের অন্তর্গত বাহাউসুমা নামের এক গ্রামের বাসিন্দা সকাল সকাল নিজের আখ খেতে যায়। আর আখ খেতে গিয়ে সে তার খেতে এমন কিছু পড়ে থাকতে দেখতে পায় যেটি দেখে সে চিৎকার করে ওঠে। তার শরীরে কাঁটা দিয়ে ওঠে, কারণ সে ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখেছিল একটি আধপোড়া লাশ, আর সেই লাশটি থেকে তখনও ধোঁয়া বের হচ্ছিল। এটি দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় ও সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। মৃতদেহটি ছিল আসলে কার, আর কেনই বা তাকে হত্যা করা হয়েছে, আর কে এই ঘটনার পিছনে জড়িত, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো হ্যালো গাইস, আমি কিশোর আর আপনারা দেখছেন সানডে অ্যালার্ট। তো কাহিনীটি শুরু হয় ললিতা নামের একটি মেয়েকে দিয়ে, যার একটি গৌরব নামের বয়ফ্রেন্ড ছিল। তারা দুজনেই একে অপরকে প্রচণ্ড ভালোবাসত। গৌরব সারাদিন ট্রাক্টর চালিয়ে যা উপার্জন করত তা দিয়ে সে তার ছোট্ট পরিবার চালাতো, আর এদিকে ললিতা ফ্যাক্টরির কাজে দেশের বাইরে গিয়ে থাকত। প্রথম তাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল, কিন্তু সময়ের সাথে সাথে গৌরবের প্রতি ললিতার আচরণ বদলে যেতে শুরু করে। ললিতা গৌরবকে ইগনোর করতে শুরু করে। গৌরব কথা বলতে চাইলে ললিতা কথা বলতো না, আর গৌরব দেখা করতে চাইলে ললিতা নানা বাহানা দিয়ে দেখা করার প্ল্যান ক্যান্সেল করত। গৌরব ভাবতো হয়তো ফ্যামিলি প্রবলেমের কারণে ললিতা তার সাথে ঠিকমতো কথা বলতে পারে না, তার পরিবার হয়তো আমাদের সম্পর্কেই জেনে গেছে, না হলে হঠাৎ করে ললিতা এইভাবে বদলে যেতে পারে না। ললিতার ঠিক কি হয়েছিল সেটি তো জানতেই পারবে। তো একদিন গৌরব সকালবেলা তার বাবা মাকে বলে, আমার একটি বিয়ের নিমন্ত্রণ আছে, আমাকে সেই বিয়েতে যেতে হবে। এই বলে সে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়। এইভাবে একদিন পার হয়ে যায়, কিন্তু গৌরব বাড়িতে ফিরে আসে না। এইদিকে গৌরবের ফ্যামিলি তো প্রচণ্ড টেনশনে পড়ে যায় যে তাদের ছেলে হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল, কেন সে বাড়ি ফিরছে না। এরপর খবর আসে যে গৌরবের গার্লফ্রেন্ড অর্থাৎ ললিতাও গত দিন থেকে নিখোঁজ, তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এইভাবে একসঙ্গে দুইজনের গায়েব হয়ে যাওয়াটা পাড়া প্রতিবেশীর মনে অনেক প্রশ্ন জাগিয়ে তুলছিল, কারণ আপনারাও জানেন যে পাড়া প্রতিবেশী ভালো জানে কে কার সাথে চক্কর চালাচ্ছে। তাই পাড়া প্রতিবেশী জানতো যে গৌরব ও ললিতা রিলেশনে আছে, হয়তো তারা একসঙ্গে পালিয়ে গেছে। তাছাড়া তো দুজনের এভাবে গায়েব হয়ে যাওয়া সম্ভব না, কিন্তু তাদের বাবা মা এতটাই টেনশনে পড়ে গিয়েছিল যে তারা স্থানীয় একটি থানায় রিপোর্ট লিখতে যাওয়ায় সঠিক মনে করে। তাই দুজনের অভিভাবকরা যায় থানায় তাদের নামে মিসিং রিপোর্ট লেখাতে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো গৌরবের অভিভাবকরা যখন থানায় যায় গৌরবের নামে মিসিং রিপোর্ট লেখাতে, তখন থানার পুলিশরা গৌরবের রিপোর্টটি লেখে না, আর অন্যদিকে ললিতার অভিভাবকদের রিপোর্টটা পুলিশরা লিখে নেয়। তারা রিপোর্টে লেখায় যে গৌরব নামের একটি ছেলে তাদের মেয়ে ললিতাকে ভুলভাল বুঝিয়ে তাকে নিয়ে পালিয়ে গেছে। আর এই ঘটনার পাশাপাশি আরেকটি ঘটনা সামনে আসে যে তারা নিখোঁজ হয়ে যাওয়ার ঠিক একদিন আগে অর্থাৎ 19 ফেব্রুয়ারি প্রধান কৃষ্ণপালের জমিতে একটি আধপোড়া মৃতদেহ পাওয়া যায়। সেই মৃতদেহটি থেকে তখনও ধোঁয়া বের হচ্ছিল। সেই মৃতদেহটি পুড়ে এমন অবস্থা হয়ে গিয়েছিল যে কেউ চিনতে পারছিল না সেটি কার মৃতদেহ। কিন্তু পুলিশরা যথাসাধ্য চেষ্টা করে যে এটি খুঁজে বের করার যে সেটি কার মৃতদেহ, কিন্তু অনেক খোঁজার পরেও তারা বুঝতে পারে না যে সেই মৃতদেহটি কার। এইভাবে খুঁজতে খুঁজতে 72 ঘন্টা পার হয়ে যায়। তাই 72 ঘন্টা পর পুলিশরা সেই মৃতদেহটিকে অন্তিম বিদায় জানিয়ে দেয়, কারণ পুলিশদের রুলসের মধ্যে আছে যে কোনো মৃতদেহের যদি সঠিক পরিচয় না পাওয়া যায়, যদি জানতে না পারা যায় সেটি কার মৃতদেহ, তাহলে ঠিক 72 ঘন্টা পর তাকে অন্তিম বিদায় জানিয়ে দেওয়া হয়। তাই পুলিশরা 72 ঘন্টা পর সেই মৃতদেহটির অন্তিম বিদায় জানিয়ে দেয়। এখন আপনাদের কি মনে হয় সেই মৃতদেহটি কার, গৌরবের নাকি অন্য কারোর? কারণ গৌরবের অভিভাবকরা যখন রিপোর্ট লেখাতে এসেছিল তখন পুলিশরা সেই রিপোর্ট লিখে নেয় না। যদি রিপোর্টটি লিখে নিত তাহলে মৃতদেহটি পাওয়ার পর পুলিশরা নিশ্চয়ই তাদের কাছে খবর পাঠাতো, আর তারা মৃতদেহটি দেখে বলে দিতে পারত যে সেটি গৌরবের নাকি অন্য কারোর মৃতদেহ। কিন্তু পুলিশরা তো গৌরবের অভিভাবকদের রিপোর্ট লিখিয়ে নেয় না, তাই এটি শনাক্ত করা খুব কঠিন হয়ে যায় যে সেটি কার মৃতদেহ। এইভাবেই দিনের পর দিন পার হয়ে যায়, কিন্তু গৌরব ও ললিতাকে কেউ খুঁজে পায় না। এরপর কিছুদিন পর গৌরবের অভিভাবকরা আবার যায় থানায় গৌরবের নামে মিসিং রিপোর্ট লেখাতে।
আর এবার পুলিশরা তাদের রিপোর্টটি লিখে নেয়। রিপোর্ট লেখার পর পুলিশরা গৌরবকে সব জায়গায় খুঁজতে শুরু করে। খোঁজ করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। এরপর ললিতা পুলিশদের কাছে ধরা পড়ে। পুলিশদের কাছে ধরা পড়ার পর ললিতাকে পুলিশরা জিজ্ঞাসা করে, তোমাকে তো পাওয়া গেল, কিন্তু তোমার বয়ফ্রেন্ড অর্থাৎ গৌরব কোথায়? এই প্রশ্ন শুনে ললিতা প্রচণ্ড ঘাবড়ে যায় আর সে উল্টোপাল্টা উত্তর দিতে শুরু করে। আর ললিতার মুখে এসব উল্টোপাল্টা উত্তর শুনে পুলিশদের ললিতার প্রতি আরও সন্দেহ বেড়ে যায়। এরপর পুলিশরা যখন জোর করে ললিতার কাছে গৌরবের কথা জিজ্ঞাসা করে, তখন ভয় পেয়ে ললিতা কান্না করে ফেলে। আর সেখান থেকেই আরেকটি নতুন কাহিনী সামনে আসে। ললিতা বলে যে গত 2-3 মাস আগে যখন গৌরব ট্রাক্টর চালিয়ে নিজের ছোট্ট পরিবার চালাতো, আর এদিকে আমি ফ্যাক্টরির কাজে বিদেশে এসেছিলাম, তখন আমাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল। গৌরব অনেকবার আমাকে বিয়ের কথাও বলেছে। এরপরেই একটি ছেলের সাথে আমার পরিচয় হয়। সেই ছেলেটির সাথে কথা বলতে বলতে, তার সাথে মেলামেশা করতে করতে সেই ছেলেটিকে আমি ভালোবেসে ফেলি। সেই ছেলেটির নাম ছিল মোহকাম। আর ওইদিকে গৌরবের প্রতি আমার ইন্টারেস্ট কমে যেতে শুরু করে। তাকে আমি ইগনোর করতে শুরু করি। গৌরব আমার কাছে অনেক কান্নাকাটি করেছে, আমাকে তার জীবনে আবার আগের মতো ফিরে আসার কথা বলেছে। কিন্তু গৌরবের এই কান্নাকাটিতে আমার ইরিটেটিং ফিল হতো। এই কথা যখন আমি মোহকামকে বলি, তখন সে বলে, তুমি চিন্তা করো না, ওই গৌরবকে আমাদের মাঝখান থেকে আমি সরিয়ে ফেলব। এরপর মোহকাম ও তার এক বন্ধু ভানু ও ললিতা মিলে একটি প্ল্যান বানাতে শুরু করে। তারা 3 জন মিলে শার্প মাইন্ড নিয়ে একটি প্ল্যান বানায় যাতে গৌরব নিজে থেকে তাদের কাছে ছুটে আসে। মোহকাম প্রথমে ললিতাকে বলে, তুমি গৌরবকে কল করো, কল করে তাকে বলো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি তোমার থেকে কেউ আমাকে বেশি ভালোবাসতে পারে না। মানে একটি মেয়ে রিলেশনে থাকলে তার বয়ফ্রেন্ডকে যা বলে আর কি। আর এদিকে গৌরব তো ললিতার মুখে এসব কথা শুনে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। আর কোর্ট ম্যারেজের কথা শুনে গৌরব তো আরও খুশি হয়ে যায়। তাই সে বেশি কিছু না ভেবে 18 ফেব্রুয়ারি সকালবেলা বাড়িতে বলে যে আমার একটি বিয়ের নিমন্ত্রণ আছে, আমাকে সেই বিয়ে বাড়িতে যেতে হবে। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে সে ললিতার সঙ্গে দেখা করতে চলে যায়। সেখানে পৌঁছে গৌরব দেখতে পায় ললিতার সাথে আরও 2 জন ছেলে আছে। সেই ছেলেটিকে দেখে গৌরব শক হয়ে যায় যে ললিতার সাথে এরা কি করছে, আমি তো ললিতার সাথে কোর্ট ম্যারেজ করব। তখন ললিতা বলে, কোর্ট ম্যারেজ করতে অনেক তো আয়োজন করতে হবে, তাই আমার এই 2টো ফ্রেন্ড আমাদের সঙ্গে যাবে। এই কথা শুনে গৌরব তো খুশি হয়ে যায় যে ললিতা আগে থেকে এত কিছু অ্যারেঞ্জ করে রেখেছে। আর কোর্ট ম্যারেজ করতে পার্টি তো দিতেই হবে, তাই তারা আগে থেকে দারু কিনে এনে রেখেছে। এরপর তারা 3 জন মিলে একসঙ্গে দারু পান করতে শুরু করে। মানে গৌরবকে তারা বেশি করে দারু পান করায় যাতে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে আর তাদের কাজ করা সুবিধা হয়। তো এরপর তারা গৌরবকে দারু টারু পান করিয়ে একেবারে নেশাগ্রস্ত করে ফেলে। তারপর তাকে সুরাটের অন্তর্গত বাহাসুমা নামে একটি গ্রামে একটি আখ খেতে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তাকে আখ খেতে শুইয়ে দেয়। যেহেতু গৌরব নেশাগ্রস্ত হয়ে পড়েছিল, তাই সে নিজেকে কিছুতেই সামলাতে পারছিল না। এরপর এক বন্ধু গৌরবের মাথার দিকে বসে ও আরেক বন্ধু গৌরবের পায়ের সাইডে বসে। এরপর তারা একটি কাঁচি বের করে এবং সেই কাঁচিটি দিয়ে গৌরবের গলা উপড়ে দেয়। এরপর তাকে অনেক মারধর করে সেই আখের পাতা দিয়ে তার মৃতদেহ ঢেকে সেই মৃতদেহে আগুন ধরিয়ে দেয়। তো পুলিশরা আখের খেতে যে মৃতদেহ খুঁজে পেয়েছিল সেটি ছিল আসলে গৌরবেরই মৃতদেহ। কিন্তু দুঃখের বিষয় হলো যে গৌরবের পরিবার গৌরবের অন্তিম সংস্করণ করতে পারেনি, কারণ 72 ঘন্টা হয়ে গিয়েছিল। পুলিশরা সেই মৃতদেহটির আসল খোঁজ পাচ্ছিল না, তাই 72 ঘন্টা পর তারা সেই মৃতদেহটি অন্তিম সংস্করণ করতে বাধ্য হয়। আর পুলিশরা যদি আগে গৌরবের অভিভাবকের রিপোর্টটা লিখে নিত, তাহলে হয়তো তার পরিবার গৌরবের অন্তিম সংস্করণ করতে পারত। তো সবশেষে আমরা এই কাহিনী থেকে এটাই জানতে পারি যে কোনো মেয়ে যদি আপনাকে ছেড়ে যেতে চায় তাহলে তাকে যেতে দিন, আবেগের বশে তাকে আর ফেরাতে চেও না, না হলে পরবর্তী গৌরব আপনিও হয়ে যেতে পারেন। তো কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আবারও দেখা হবে এরকমই একটি ক্রাইম ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের
সানডে অ্যালার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।